আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আর যেহেতু রাতে খায় না মশা, দিনে খায় না মাছি, আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আপনাদের কারো প্রতি নেই কোনো আমার আক্ষেপ। আর আজকের আলোচনার বিষয় হবে লম্ব বিক্ষেপ। যেহেতু আপনারা প্রত্যেককেই অনেক অনেক জানাশোনা, তাই এই ভিডিওটি দেখেই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে নেই কোনো মানা। যেহেতু আপনারা সবাই আমার গুরু, তাই আমি এখন করব শুরু। ভিউয়ার্স, আজকের আমাদের আলোচনার বিষয় ছিল লম্ব বিক্ষেপ। সেজন্য আমাদের লম্ব বিক্ষেপ জানতে হলে আগে আমাদের দরকার রেখাংশ এবং লম্ব রেখা। শুরু করলাম। রেখা অংশ এখানে এ বি একটা রেখা অংশ। আচ্ছা, রেখা অংশ, তাহলে রেখা হচ্ছে আসলে আমরা জানি এটা হচ্ছে রেখা, এটা হলো রেখা। রেখার প্রান্ত বিন্দু নেই আর দৈর্ঘ্যটা অসীম। তো রেখা অংশ কি? এই রেখার অংশ বিশেষ, এটা হচ্ছে রেখা অংশ। রেখা অংশের দৈর্ঘ্য সসীম বা নির্দিষ্ট, আর এর দুইটা প্রান্ত বিন্দু আছে, একটা হলো এ, একটা হলো বি। এই দুটো হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে বলা যায় রেখা অংশের দুইটি প্রান্ত বিন্দু আছে আর দৈর্ঘ্যটা সসীম। ওকে, এবার আমরা শিখব লম্ব রেখা। লম্ব, তো লম্ব সাধারণত আমরা এখানে আবারও একটা রেখাংশ নিলাম, এটা দিলাম সি, এটা দিলাম হচ্ছে ডি। এইখান থেকে এখানে একটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে লম্ব চিহ্ন। এটা দিলাম পি, এটা হলো কিউ। তো লম্ব কাকে বলে? লম্ব হচ্ছে যে একটি রেখাংশের উপর অপর একটি রেখাংশ দণ্ডায়মান হলে, একটা রেখাংশের উপর অপর একটি রেখাংশ দণ্ডায়মান হলে সেই রেখাদ্বয় পরস্পরের লম্ব, যেখানে আমরা এই চিহ্ন দিয়ে সমকোণ লম্ব বোঝাই, অর্থাৎ সমকোণ। তাহলে এখানে বলা যাবে যে এই সিটি রেখাংশের উপর পিকে একটা লম্ব রেখা, আর এই লম্ব রেখার এই বিন্দুটাকে, উপরের বিন্দুটাকে বলে শীর্ষবিন্দু, আর নিচেরটাকে বলা হয় পাদবিন্দু। এটা হচ্ছে জ্যামিতির ভাষা। তাহলে আমরা পিটাকে বলতে পারি যে পি আসলে কি? শীর্ষবিন্দু। এটা হলো শীর্ষবিন্দু, আর এই কিউটা হলো পাদবিন্দু। শীর্ষবিন্দু আর হলো পাদবিন্দু। ওকে, তো আমরা শিখলাম যে এটা হচ্ছে লম্ব রেখা, এটা হচ্ছে পাদবিন্দু, নিচেরটা, উপরেটা হলো শীর্ষবিন্দু। এখন আমরা শেখাবো যে বিন্দু লম্ব বিক্ষেপ কী। আসলে বিন্দু লম্ব বিক্ষেপটা কী? তো লম্ব বিক্ষেপ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট রেখাংশের উপর অপর একটি রেখা লম্ব আঁকার পরে তার পাদবিন্দুর যেই দূরত্ব, সেটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। এটা হচ্ছে বিন্দু লম্ব বিক্ষেপ। তো যেহেতু আমরা জানি যে এই যে কিউ বিন্দু, এই বিন্দুটার আমরা জানি বিন্দুর দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, দূরত্ব নেই, শুধুমাত্র অবস্থান আছে, কিছু নেই, খালি অবস্থান আছে। তাহলে এটা হলো বিন্দু। তাহলে বিন্দুর দৈর্ঘ্যটা কি? 0। তাহলে এই বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে 0। তাহলে বলা যেতে পারে যে কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ 0। আবারও বলছি, তো এই সিডি রেখার উপর এবি রেখার লম্ব আঁকলাম। তাহলে এবি রেখার পি কিউ রেখা অংশের লম্ব, যার পাদবিন্দু কিউ। তাহলে যেহেতু এই বিন্দুর দূরত্ব 0, তাহলে বলা যেতে পারে যে সিডি রেখার উপর পি বিন্দুর লম্ব বিক্ষেপ 0। আবার বলছি, সিডি রেখার উপর এই পি বিন্দুর লম্ব বিক্ষেপ 0, যেটা আমরা লম্ব 8 করে দেখা দিলাম, কি বিন্দুর দূরত্ব হচ্ছে 0। ওকে, এবার বিন্দুর লম্ব বিক্ষেপ শিখলাম। এরপর যাব রেখা অংশের লম্ব বিক্ষেপ কীভাবে দেখাবো। রেখা অংশের লম্ব বিক্ষেপ সেটা রেখা অংশে এখন একটা নির্দিষ্ট রেখা নিলাম, নির্দিষ্ট রেখা এ বি। এটা হলো এ, এটা হলো বি। এখানে একটা রেখা নিলাম সিডি, এটা হলো সিডি। এখন এই এবি রেখা অংশের উপর সিডি রেখার লম্ব বিক্ষেপ আলোচনা করবো আমরা কীভাবে সেটা। তো এই সি বিন্দু থেকে এবি রেখার উপর একটা লম্ব আঁকলাম। এই যে লম্বের সমকোণ চিহ্ন মানে লম্ব, যদিও এটা একদম সোজা না হলেও এই চিহ্নতে বুঝে নিতে হবে এটা লম্ব চিহ্ন। তো এটা দিলাম পি, এইখান থেকে এই রেখার উপরে লম্ব আঁকলাম, এই লম্ব চিহ্ন দিলাম, এটা দিলাম হলো কিউ। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে এই যে এবি রেখা অংশের উপর এবি রেখাংশের উপর
সিডি রেখার লম্ব অভিক্ষেপ সমান হলো PQ। তো রেখাংশের লম্ব অভিক্ষেপ এইভাবে যে AB রেখাংশের উপর CD রেখার লম্ব অভিক্ষেপ। আমরা এই C বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, PQ লম্ব, CP লম্ব। তো যদি এখানে আমি সমকোণ চিহ্ন দিছি, এটা যদি ব্যাকা হয় তারপর বুঝে নিতে হবে এটা লম্ব চিহ্ন। তো ঠিক আছে, একইভাবে D বিন্দু থেকে AB রেখাংশের উপর হচ্ছে DQ লম্ব। আচ্ছা, এই দুই লম্বের এই PQ লম্বের পাদবিন্দু P আর DQ লম্বের পাদবিন্দু Q, তাহলে এর দূরত্ব হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে PQ। সেই জন্য আমরা লিখলাম AB রেখাংশের উপর CD রেখার লম্ব অভিক্ষেপ PQ। এই AB রেখাংশের উপর CD রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে PQ। সুতরাং তাহলে বোঝা যাচ্ছে কি যে কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপ একটা নির্দিষ্ট রেখার উপরে হবে, সেই নির্দিষ্ট রেখার উপরে আমরা লম্ব আট করব, আট করার পরে পাদবিন্দু দ্বারা যে মধ্যবর্তী দূরত্ব সেটি হবে লম্ব অভিক্ষেপ। ওকে, এবার আমরা যাব পরের কোশ্চেন যে কোনো রেখার সমান্তরাল রেখার লম্ব অভিক্ষেপ ওই রেখা অংশের সমান, সেটা কিভাবে? ধরেন এখানে আবারও ধরে নিলাম XY একটা রেখা অংশ, এটি সমান্তরাল একটা রেখা নিলাম, এখানে এইটা নিলাম PQ। এই রেখার সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল অথবা প্যারালাল স্ট্রেট লাইন, সমান্তরাল। এই সমান্তরাল হলে এই বিন্দু থেকে এই রেখা অংশের P আর Q মানে প্রান্ত বিন্দু দ্বয় থেকে দুটো লম্ব আঁকবো। এখানে লম্ব এটা দিলাম A, এখান থেকে লম্ব আঁকলাম, এটা দিলাম B, এই যে লম্ব চিহ্ন, এই যে লম্ব চিহ্ন। ঠিক আছে, তাহলে যেহেতু এই রেখা দুটো সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি PQ রেখাংশের XY রেখাংশের উপর PQ রেখাংশে, আবার বলছি XY রেখাংশের উপর এই PQ রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে AB। তা যেহেতু এটা সমান্তরাল, তাহলে এই দূরত্বে কী হবে? সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে যে XY রেখাংশের উপর PQ রেখাংশের লম্ব অভিক্ষেপ সমান এখানে AB সমান হচ্ছে PQ। আচ্ছা, এটা PQ কেন হলো? যেহেতু এই রেখার সমান্তরাল এইটা, মানে আর সমান সমান দূরত্বে আছে, তো এখান থেকে যদি আমি লম্ব আঁকি, এখান থেকে লম্ব আঁকি, তাহলে এই দুটো PQ আর AB অটোমেটিক সমান হয়ে যাবে। কারণ হচ্ছে যেহেতু লম্ব সমান, এখানেও লম্ব, এদিক দিয়েও লম্ব, তাহলে অবশ্যই AB আর PQ সমান। সেজন্য বলা হয় যে কোনো রেখাংশের সমান্তরাল রেখাংশের লম্ব অভিক্ষেপ ওই রেখাংশের সমান। ওই রেখাংশ বলতে এই PQ এরই সমান, অর্থাৎ PQ এর যে লম্ব অভিক্ষেপ হবে সেটা এরই সমানই হবে। এটা একটা ছিল। এরপরে আমরা যাচ্ছি বিভিন্ন ত্রিভুজের বাহুর লম্ব অভিক্ষেপ আমরা কীভাবে বের করব সেটা একটু দেখাবো। ত্রিভুজের লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। এখন আমরা যদি একটা ত্রিভুজ নেই, এখানে একটা ত্রিভুজ নিলাম, ইচ্ছা মতো একটা ত্রিভুজ নিলাম, এটা দিলাম হলো, এটা হলো A, এটা হলো B, এটা হলো C। তো আমি এখান থেকে একটা লম্ব আঁকলাম, এটা দিলাম D বিন্দু। এখন যদি বলা হয় যে 1 নম্বর BC রেখাংশের উপর AC রেখাংশের লম্ব অভিক্ষেপ সমান CD। কীভাবে CD সেটা একটু বোঝাই। এই BC রেখাংশের উপর AC রেখাংশের লম্ব অভিক্ষেপ। ওকে, তো যেহেতু AC রেখাংশের লম্ব অভিক্ষেপ, তাহলে এই C বিন্দুর হচ্ছে লম্ব বিন্দু, পাদবিন্দু, শীর্ষবিন্দু একটাই। অর্থাৎ এটাকে যদি আমরা অন্য জায়গায় দেখাই, এরকম যেমন এই রেখার উপর এই রেখার লম্ব অভিক্ষেপ, এখানে দিলাম A, এটা দিলাম B, এটা দিলাম C। তো AB রেখাংশের উপর AC রেখার লম্ব, এখান থেকে লম্ব আঁকলাম, আর এই বিন্দুটার লম্ব বিন্দু
মানে এটার পাদবিন্দু যেটা শীর্ষবিন্দু এটাই, তাই যদি হয় এখানে দিলাম ডি, তাহলে বলা যেতে পারে এবি রেখাংশের উপর এসি রেখার লম্ব বিক্ষেপ এডি। আবারও বলতেছি যে এবি রেখার উপর এসি রেখার লম্ব বিক্ষেপ এডি কেন হবে, কারণ এই এ বিন্দু থেকে এবি রেখার উপরে পাদবিন্দু যেটা শীর্ষবিন্দু একটাই, আর এখান থেকে লম্ব আঁকলে পাদবিন্দু হবে ডি, তাহলে মধ্যবর্তী দূরত্ব হলো এডি। তাহলে বলা যায় যে এই এবি রেখাংশের উপর এসি রেখার লম্ব বিক্ষেপ এডি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি ওইখানে একটু চিন্তা ভাবনা করি ওই জায়গায়, তাহলে কী দাঁড়াবে এইখানে যে বিসি রেখাংশের উপর এসি রেখার লম্ব বিক্ষেপ, তাহলে এসি রেখার এ বিন্দু এটা পাদবিন্দু যেটা শীর্ষবিন্দু একটাই, তাহলে এখান থেকে যদি আমি লম্ব আঁকি তাহলে এর লম্ব এইটা যার পাদবিন্দু ডি, মধ্যবর্তী দূরত্ব হলো সিডি। সেই কারণে বিসি রেখাংশের উপর কথাটা বাদ করছে, বিসি রেখাংশের উপর এসি রেখাংশের লম্ব বিক্ষেপ সিডি। ওকে, এবার দুই নাম্বার যদি যাই যে বিসি রেখাংশের উপর, আবারও যদি লিখি যে বিসি রেখাংশের উপর এবার দেব এবি রেখাংশের লম্ব বিক্ষেপ কী হবে, এই বিসি রেখাংশের উপর এবি রেখাংশের লম্ব বিক্ষেপ, তার মানে কি এই বিটা পাদবিন্দু শীর্ষবিন্দু একটাই, আর এখান থেকে যে লম্ব হবে তার পাদবিন্দু হচ্ছে ডি, তাহলে দূরত্ব হচ্ছে কি বিডি, এটার সময় লিখবো আমরা বিডি, এটা হলো বিডি। ওকে, এটা একটা আমরা ত্রিভুজে শিখলাম। এখন যদি আমরা অন্য ত্রিভুজে যাই তাহলে কি দাঁড়াবে, আবার বলতেছি। প্রথমে আমরা লিখলাম যে বিসি রেখাংশের উপর এসি রেখার লম্ব বিক্ষেপ সিডি কেন হলো, কারণ হচ্ছে এসি রেখাংশের এই বিন্দুটা পাদবিন্দু যেটা শীর্ষবিন্দু একটাই, আর এখান থেকে লম্ব আঁকার কারণে এই বিন্দুর এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, তাহলে মধ্যবর্তী দূরত্ব হলো সিডি। সেই কারণেই বিসি রেখাংশের উপর এসি রেখার লম্ব বিক্ষেপ সিডি। অনুরূপভাবে এখানে বিসি রেখার উপর এবি রেখার লম্ব বিক্ষেপ বিডি কেন, এই এবি রেখার এই বি বিন্দুটা শীর্ষবিন্দু পাদবিন্দু একটাই, আর এই লম্বের পাদবিন্দু হচ্ছে ডি, তাহলে মধ্যবর্তী দূরত্ব বিডি। ওকে, পরের কোশ্চেন। এরপর যাচ্ছি ত্রিভুজে বিভিন্নভাবে থাকতে পারে সেটা একটু বুঝতে পারি। এবার যদি আমি এইভাবে একটা ত্রিভুজ নেই, এখানে একটা ত্রিভুজ নিলাম, এখানে একটা ত্রিভুজ নিলাম, এইখানে নিলাম, এটা দিলাম এ, এটা হলো বি, এটা হলো সি, তাহলে এই ত্রিভুজের নিঃসন্দেহে এই কোণটা স্থূলকোণ, এখানে লম্ব দিলে কিন্তু বেশি হয়ে গেল কোণটা স্থূলকোণ। ওকে, এখন যদি বলা হয় এই এসি রেখার লম্ব বিক্ষেপ নিশ্চিত বাহিরে যাবে, তাহলে আমাকে বিসি রেখার বর্ধিতাংশ শুরু করতে হবে। তো ঠিক আছে, বিসি বাহুকে আমি বর্ধিত করলাম, এটাকে বর্ধিত করলাম, ধরলাম এটা হচ্ছে ই। ওকে, এখন বিসি রেখার বর্ধিতাংশের উপর এসি রেখার লম্ব বিক্ষেপ, এখান থেকে একটা লম্ব আঁকলাম, এই যে সমকোণ চিহ্ন দিলাম, এটা দিলাম হচ্ছে ডি। তাহলে আগের মতো যদি আমরা চিন্তা করি যে এসি রেখার লম্ব বিক্ষেপ, তাই তো, আচ্ছা এসি রেখার এই সি বিন্দুর পাদবিন্দু যেটা শীর্ষবিন্দু একটাই, তাহলে এই এডি রেখার লম্ব রেখা শীর্ষবিন্দু এ, পাদবিন্দু ডি, তাহলে এই যে পাদবিন্দু আর এই ডি পাদবিন্দুর দূরত্ব হচ্ছে সিডি। তাহলে আমরা বলতে পারি এইভাবে যে বিসি রেখাংশের বর্ধিত অংশের উপর এসি রেখার লম্ব বিক্ষেপ সমান হলো সিডি। ত্রিভুজ এরকমভাবে লম্ব বিক্ষেপ নির্ণয় করে বিভিন্নভাবে। আবার বলছি যে বিসি রেখার বর্ধিত অংশের উপর এসি রেখার লম্ব বিক্ষেপ সিডি। ওকে, এখন মোটামুটি আমরা ত্রিভুজের লম্ব বিক্ষেপ শিখলাম, বিন্দুর লম্ব বিক্ষেপ শিখলাম, তারপর হচ্ছে যে কোনো রেখার সমান্তরাল রেখার লম্ব বিক্ষেপ শিখলাম। লম্ব বিক্ষেপ এর বাইরে থাকা প্রায় অসম্ভব। তো এইটাকে যদি আমি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে কি, এবার শেখাবো যে
এই এসি রেখার উপর এবি রেখার লম্ব একটু দেখাবো। এসি রেখার উপর, হ্যাঁ, এই এসি রেখার উপর রেখাংশের উপর এই এবি রেখার লম্ব একটু দেখাবো। আচ্ছা, এবি রেখা যদি লম্ব একটু দেখাই, তাহলে সেক্ষেত্রে এই বাহুটাকে আমাকে বর্ধিত করতে হবে এদিকে। এটা নিলাম একটু উল্টো করে বোঝাতে হবে। তো এসি রেখাংশের উপর এবি রেখার লম্ব বিক্ষেপ, এবি রেখার এটা পাদবিন্দু শীর্ষবিন্দু একটাই। আর এখান থেকে লম্ব যদি আমি আঁকি, এখান থেকে যদি আমি লম্ব আঁকি, এরকম দাঁড়াবে। এটা দিলাম সমকোণ চিহ্ন। তাহলে এখানে দেবো কি, এখানে দিলাম এইচ। তাহলে আমরা লিখতে পারি যে এই এসি রেখাংশের বর্ধিত অংশের উপর এবি রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে এ এইচ। আবার বলতেছি, এটা 1 নম্বর, পরে হচ্ছে 2 নম্বর। এসি রেখার বর্ধিত অংশের উপর এবি রেখার লম্ব বিক্ষেপ, এসি রেখার বর্ধিত অংশের উপর এবি রেখাংশের লম্ব বিক্ষেপ সমান, এটা হবে এদের পাদবিন্দু দ্বয়ের দূরত্ব, অর্থাৎ AH। এটা কীভাবে, এখানে কিন্তু একটু প্যাচ আছে, যেমন এটা পাদবিন্দু শীর্ষবিন্দু একটাই, আর এখান থেকে লম্ব আসলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে AH। ওকে, এবার যাচ্ছি সমকোণী ত্রিভুজ। এটা দিলাম এ, এটা দিলাম হলো বি, এটা দিলাম হচ্ছে সি। এই যে সমকোণ চিহ্ন দিলাম, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে এখানে যাই, এখন এখানে কী কী দাঁড়ায়, লম্ব বিক্ষেপ। এখানে আমরা যদি বলি 1 নম্বর যে বিসি রেখার উপর, বিসি রেখাংশের উপর এবি রেখাংশের লম্ব বিক্ষেপ সমান বি সমান 0। এটা আবার কেন হবে সেটা বলতেছি। বিসি রেখার উপর এবি রেখার লম্ব বিক্ষেপ, তাই তো? আচ্ছা, এবিতে লম্ব আছেই, তাহলে বলা যেতে পারে এটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু, এটা। তাহলে এই বিন্দু তো পাদবিন্দু দূরত্ব হচ্ছে, মানে বিন্দু দূরত্ব 0। তো এবি রেখার লম্ব বিক্ষেপ, তো এবি এখান থেকে যদি আমি লম্ব আঁকি, এর উপর দিয়ে এখানেই আসবে, আর এমনি তো পাদবিন্দু আছেই। সুতরাং বিসি রেখাংশের উপর এবি রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে বি হচ্ছে 0, কারণ বি একটা বিন্দু যার দূরত্ব হবে 0। ওকে, আবার বলছি, তো এবি রেখাটা এমনিতেই লম্ব রেখা, এখানে নতুন করে লম্ব আঁকলে ওই রেখার উপর দিয়েই যাবে। সেই ক্ষেত্রে এর মানে পাদবিন্দু দূরত্ব শুধু বি হবে, আর বি যেহেতু একটা বিন্দু যার দূরত্ব হচ্ছে 0। এবার যদি আমরা যাই 2 নম্বর, এবার দিলাম এবি রেখাংশের উপর, এবার দিলাম বিসি রেখাংশের লম্ব বিক্ষেপ। সেই ক্ষেত্রে কী হবে, বিসি রেখার লম্ব বিক্ষেপ, সেই ক্ষেত্রে এখানে হবে বি সমান 0। এইটা আবার কেন হবে, কারণ এবি রেখার উপর এই রেখার এমনিতেই লম্ব, তো এই লম্বের এটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, আমি আরেকটা লম্ব গেলে ওই দিক দিয়েই যাবে, তার মানে এই বিন্দুটা হচ্ছে বি, দূরত্ব 0। ওকে, এখন এখানে যদি আমরা এসি রেখার উপর আর একটা যদি নেই, যে 3 নম্বর, এসি রেখাংশের উপর এবি রেখাংশের লম্ব বিক্ষেপ সমান এসি রেখাংশের উপর এবি রেখার লম্ব বিক্ষেপ। তাহলে এটা পাদবিন্দু শীর্ষবিন্দু একটাই, আর এখান থেকে লম্ব তো দেয় আছে এখানে, এটা যেহেতু লম্ব চিহ্ন, তাহলে এটা হচ্ছে পাদবিন্দু, এটা তার দূরত্ব হচ্ছে এসি, এটা হলো এসি। সুতরাং আসলে লম্ব বিক্ষেপ আমরা দেখালাম এখানে, বিন্দু লম্ব বিক্ষেপ, তো রেখাংশের লম্ব বিক্ষেপ, তারপরে ত্রিভুজের লম্ব বিক্ষেপ। আশা করি লম্ব বিক্ষেপ আর বাইরে থাকা প্রায় অসম্ভব, এর ভিতরেই প্রায়। তো যাই হোক, আমরা এটাকে বোঝানোর চেষ্টা করছি অনেকভাবেই। তো যদি আর পরে কারো জানার থাকে বা কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কমেন্টস করবেন, জানাবেন, সেটা আমরা পরবর্তী আরও আলোচনার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স,
যারা আছেন সবাই অনেক ভালো আছেন, ভালো থাকেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা পরিশেষে বলি সবাই একটু সময় মেনে চলি। আমরা যেটুকু পড়ব অনেক মজা করে পড়ব, যাতে আমাদের পরীক্ষা অবধি আমরা ভালো লিখতে পারি, শিখতে পারি। সেই ধারাবাহিকতা রেখেই আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।